ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্যের জবাব দিয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দেন, তারপরই ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টা পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট করে দেন, ইরানের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি সতর্ক করে বলেন, মিথ্যা অজুহাতে যদি কোনো বিদেশি শক্তি ইরানের দিকে হাত বাড়ায়, তবে সেই হাত দেশটিতে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে। তিনি বলেন, এমন জবাব দেওয়া হবে যার জন্য দীর্ঘদিন অনুশোচনা করতে হবে। এক্সে দেয়া এক তীব্র বার্তায় শামখানি বলেন, আমেরিকার তথাকথিত উদ্ধার কাকে বলে তা ইরানি জনগণ খুব ভালো করেই জানে। ইরাক ধ্বংস, আফগানিস্তানে বিশৃঙ্খলা আর এখন গাজায় রক্তপাত, তার ভাষায় এটিই আমেরিকার হস্তক্ষেপের প্রকৃত ইতিহাস। এদিকে ট্রাম্পের মন্তব্যের সরাসরি জবাব দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো বিদেশি হস্তক্ষেপ হলে ইরান এক মুহূর্ত দেরি না করে পূর্ণ শক্তিতে জবাব দেবে। বার্তাটি পরিষ্কার, হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না। সীমা লঙ্ঘন করলে তার ফল ভোগ করতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নেয় ইরানের ভেতরে এবং বাইরে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে এবং বিক্ষোভকারীদের হত্যা করা হলে হস্তক্ষেপ করবে। ট্রাম্প লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে এগিয়ে আসবে। বিক্ষোভের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প তার পোস্টে লেখেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরানো অভ্যাস। যদি তারা আরও এমনটি করে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপ নিতে তৈরি আছি। ইরান থেকে আসা নতুন ভিডিওগুলো দেখাচ্ছে দেশটি ভয়ঙ্কর উত্তেজনার মধ্যে রয়েছে এবং আন্দোলন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকছে। রাতের অন্ধকারে রাস্তায় জ্বলছে আগুন। 5 দশকের মধ্যে প্রথমবার রাজতন্ত্রপন্থী স্লোগান খোলাখুলিভাবে রাস্তায় শোনা যাচ্ছে, যা সরাসরি ধর্মীয় শাসন ও সর্বোচ্চ নেতার চ্যালেঞ্জ। এক ইসরায়েলি মন্ত্রী লেখেন, আমি ইরানের জনগণের পাশে আছি। এক মার্কিন সিনেটর বলেন, শাসক গোষ্ঠীর দুর্বলতা প্রকাশ হয়ে গেছে এবং আয়াতুল্লাহদের দিন ফুরিয়ে আসছে। তবে ইরান সরকার দাবি করছে তাদের দেশকে দুর্বল করার জন্য বিদেশি শক্তি চক্রান্ত করছে, আর তাই ইরানের নেতৃত্ব দাঁড়িয়েছে লোহার মতো শক্ত হয়ে। যেখানে অনেক দেশ চাপে মাথা নত করে, সেখানে ইরান দাঁড়িয়ে বলছে, আমরা ভয় পাই না। আমাদের জনগণ জানে এই প্রতিবাদের পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে। আমেরিকা ইসরায়েল চায় ইরানকে অস্থির করতে। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি বর্তমানে একরকম খাদের কিনারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। মোসাদের ভয়, ইরানের অটল সংকল্প। কেন পারমাণবিক ইস্যুতে ইরান এখনও মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দু? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কিছু দেশ শুধু রাষ্ট্র নয়, তারা একটি ধারণা। ইরান ঠিক তেমনই একটি দেশ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া একটি বক্তব্য দিয়েছেন, যা নতুন করে আলোড়ন তুলেছে বিশ্ব রাজনীতিতে। তার দাবি, ইরান সুযোগ পেলে আবার পারমাণবিক কর্মসূচি চালু করবে, আর ইসরায়েল ও আমেরিকা মিলে সেটা ঠেকানোর দায়িত্ব নেবে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যিই পরাজিত, নাকি এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে গভীর ভয়? মোসাদের বক্তব্য আসলে কি বোঝায়? বার্নিয়া বলেছেন, ইরানের হৃদয়ে এখনো পারমাণবিক বোমা তৈরির চিন্তা ধুকপুক করছে। এই কথার মধ্যে লুকিয়ে আছে আসল সত্য। যদি ইরানের পারমাণবিক কর্মসূচি সত্যিই ধ্বংস হয়ে যেত, তাহলে মোসাদ প্রধানকে এমন বক্তব্য দিতে হতো না। বরং এই বক্তব্য প্রমাণ করে ইরানের সক্ষমতা এখনও ইসরায়েলকে অস্বস্তিতে রাখছে। 12 দিনের যুদ্ধ, শক্তি বনাম দৃঢ়তা। জুন মাসে ইসরায়েল হঠাৎ করে ইরানের ওপর সামরিক অভিযান চালায়। পরে আমেরিকাও যোগ দেয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। নিহত হন ইরানের পারমাণবিক বিজ্ঞানী, সামরিক সদস্য এবং সাধারণ মানুষ। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ইরান পাল্টা জবাব দেয়। ইসরায়েলেও প্রাণ হারায়, ইসরায়েলেও প্রাণহানি হয়। অর্থাৎ ইরান চুপ করে বসে থাকেনি। এই 12 দিনের সংঘাত দেখিয়ে দিয়েছে ইরান শুধু প্রযুক্তির দেশ নয়, ইরান মানে প্রতিরোধের নাম। পারমাণবিক কর্মসূচি অধিকার না অপরাধ? ইরান বারবার বলছে পারমাণবিক শক্তি অর্জন করা তাদের আইনগত অধিকার। তাদের যুক্তি পরিষ্কার, যখন অনেক দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, তখন ইরান কেন পারবে না? ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন অভিযোগ তারা বারবার অস্বীকার করেছে। কিন্তু ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো এই দাবিতে সন্দেহ প্রকাশ করে যাচ্ছে। এখানেই দ্বন্দ্ব। ইরান কেন নায়ক? এই গল্পে ইরান নায়ক হওয়ার কারণ একটাই, চাপের কাছে মাথা না নোয়ানো। আমেরিকার নিষেধাজ্ঞা, ইসরায়েলের সামরিক হামলা, আন্তর্জাতিক চাপ, সবকিছুর মাঝেও ইরান বলছে, আমরা আমাদের সার্বভৌমত্ব ছাড়ব না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে এমন দাবি কল্পনা ছাড়া কিছু নয়। খারাপ চুক্তি নিয়ে ইসরায়েলের ভয়। মোসাদ প্রধানের আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, ইরান নাকি আবার বিশ্বকে ধোঁকা দিয়ে একটি নতুন পারমাণবিক চুক্তি করতে চায়। এখানে প্রশ্ন ওঠে, 2015
সালের চুক্তি ভাঙল কে, ইরান না আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল। ইসরায়েল শুরু থেকেই ওই চুক্তির বিরোধিতা করেছিল। অর্থাৎ সমস্যা চুক্তিতে নয়, সমস্যা ইরানের শক্তিশালী হয়ে ওঠায়। ভয় কার? যখন কোনো রাষ্ট্র বারবার বলে আমরা ওদের থামাবো, তখন বোঝা যায় ওরা এখনো থামেনি। মোসাদের বক্তব্য আসলে একটি স্বীকারোক্তি। ইরান এখনো খেলায় আছে। পারমাণবিক ইস্যু হোক বা আঞ্চলিক রাজনীতি, ইরান আজও এমন একটি শক্তি যাকে উপেক্ষা করা যায় না। ঠিক এই কারণেই ইসরায়েল ভয় পায়। অবশেষে কি সবুজ সংকেত দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ইরান কি সত্যিই পারমাণবিক ওয়ারহেড তৈরির পথে হাঁটছে? এই প্রশ্নটাই এখন ঘুরছে ইসরায়েলের মাথায়। কারণ সাম্প্রতিক সময়ে একের পর এক এমন তথ্য সামনে আসছে যা ইঙ্গিত দিচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো এক নতুন আরও বিপজ্জনক ধাপে ঢুকে পড়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, পারমাণবিক বোমা তৈরি করা খুব কঠিন কিছু নয়, বরং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর চেয়েও এটা সহজ। এই একটি বক্তব্যই যথেষ্ট ছিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলতে। কেন? কারণ এতদিন ধরে ইরান বলে আসছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু এখন যদি প্রকাশ্যে বলা হয় বোমা বানানো সহজ, তাহলে সন্দেহ আরও গভীর হয়। এর মধ্যেই ইতালির একটি গবেষণা সংস্থা দাবি করেছে চলতি বছরের অক্টোবর মাসেই খামেনি নাকি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরির অনুমোদন দিয়েছেন। এই ওয়ারহেড নাকি ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এই তথ্য পরে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রকাশ করে। এখানে বড় প্রশ্ন হলো খামেনি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেবেন? কারণটা খুঁজতে গেলে আমাদের যেতে হবে জুন মাসের সেই 12 দিনের যুদ্ধে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি নাড়িয়ে দেয়। এই যুদ্ধের পর ইরানের ভেতরে, বিশেষ করে আইআরজিসি বা রিভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তারা দীর্ঘদিনের দাবি আরও জোরালোভাবে তুলেছেন ইরানের নিজের পারমাণবিক অস্ত্র দরকার। এতদিন খামেনি এই বিষয়ে বাধা দিয়ে এসেছিলেন, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা নাকি তার অবস্থান বদলে দিয়েছে, এমনটাই দাবি করছে ওই গবেষণা সংস্থা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ক্ষতি করেছে, কিন্তু বাস্তবে কি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, না। গ্রসির মতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি অক্ষত রয়েছে, আর সেটা হলো সমৃদ্ধ ইউরেনিয়াম। তার ভাষায় ইরানের কাছে থাকা অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও নিরাপদেই আছে, আর এটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ। তাহলে প্রশ্ন আসে, ইউরেনিয়াম গেল কোথায়? গ্রসি পরিষ্কার করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি 1 বা 2টি স্থাপনায় সীমাবদ্ধ নয়। দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু অবকাঠামো, গবেষণা কেন্দ্র এবং সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এমনকি রাশিয়ার সহায়তায় নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনাও চলছে। মানে দাঁড়াচ্ছে, একাধিক স্থাপনায় হামলা করলে ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে যায় না। এর মধ্যেই ইরান আরেকটি বড় দাবি করেছে। তারা বলছে তাদের প্রকৃত মিসাইল শক্তির পুরোটা এখনও প্রকাশই করা হয়নি। ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি দাবি করেছেন, ইরানি ফাতা মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড সিস্টেমও নাকি এসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। তার দাবি অনুযায়ী 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইলগুলো পরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, কোনো এলোমেলো হামলা নয়। ইরান কি আবারও বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত? যে কোনো হুমকির জবাব দিতে কতটা সক্ষম তেহরান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ইরানের সামরিক নেতৃত্বের সর্বশেষ বক্তব্যের দিকে। কারণ যুদ্ধ শেষ হলেও প্রস্তুতির গল্প এখানেই থেমে নেই। ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের সব সেনা ইউনিট এখন যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি অনুযায়ী সক্ষমতা, সরঞ্জাম এবং প্রশিক্ষণ 3টি ক্ষেত্রেই ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? জেনারেল জাহান শাহী বারবার উল্লেখ করেছেন 12 দিনের যুদ্ধ এর অভিজ্ঞতার কথা। তার মতে এই সংঘাত ইরানের জন্য শুধু একটি যুদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি বাস্তব পরীক্ষাগার, যেখানে আধুনিক যুদ্ধের প্রায় সব উপাদান, সাইবার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, মনস্তাত্ত্বিক চাপ সবকিছুরই সম্মুখীন হয়েছে ইরান। তিনি বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশনা ও দিক নির্দেশনায় যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামরিক প্রস্তুতি বহুগুণে বেড়েছে। শুধু কৌশলগত পরিবর্তন
পরিবর্তন নয়, বরং পুরো কমান্ড কাঠামো ও যুদ্ধ প্রস্তুতির দর্শনেই এসেছে রদবদল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরান বারবার জোর দিয়ে বলছে তাদের সামরিক শক্তির বড় অংশই দেশীয় সক্ষমতার উপর নির্ভরশীল। জেনারেল জাহান শাহীর ভাষায়, অত্যাধুনিক প্রযুক্তিতে ইরানের যে অগ্রগতি তার পেছনে রয়েছে আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নের প্রতি দৃঢ় বিশ্বাস। 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায় অত্যাধুনিক বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধ শুরু করেছিল। পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। শত্রুপক্ষ বিশ্বাস করেছিল এই সংঘাতের মধ্য দিয়েই ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলা যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জেনারেল জাহান শাহী স্বীকার করেন, এই যুদ্ধে ইরান ক্ষতির সম্মুখীন হয়েছে। বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন, মোট 58 জন সেনা প্রাণ দিয়েছেন, কিন্তু তার মতে মূল লক্ষ্য অর্জনে শত্রু পুরোপুরি ব্যর্থ হয়েছে। বরং এই যুদ্ধ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নতুন করে সামনে এনেছে। ইরান দাবি করে, সংঘাতের সময় তাদের ক্ষেপণাস্ত্র হামলা শত্রুপক্ষের ওপর তীব্র সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে হামলা ইসরায়েলের নিরাপত্তা ধারণাকেই প্রশ্নের মুখে ফেলেছে। সংঘাতের পেছনের টাইমলাইন দেখলেও বিষয়টি পরিষ্কার হয়। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। 12 দিন ধরে ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক কেন্দ্র এবং এমনকি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে 22 জুন, যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। সেদিন নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর জবাব আসে দ্রুত। আইআরজিসি এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় 22 দফায় পালাক্রমে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, এই হামলাগুলো দখলকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে কাতারের আল উদাইদ এয়ারবেজেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত। সবশেষে 24 জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামে, কিন্তু জেনারেল জাহান শাহীর বক্তব্যে একটি বার্তা খুব স্পষ্ট। যুদ্ধবিরতি মানেই প্রস্তুতির অবসান নয়। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যে সাইবার যুদ্ধের নতুন ফ্রন্ট। ইরান ইসরায়েলের বিরুদ্ধে ছায়াযুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে, আর এতে ইরানের সাইবার ক্যাপাবিলিটি সত্যিই চমক দেখাচ্ছে। ইরান লিঙ্কড হ্যাকিং গ্রুপ হান্দালা দাবি করেছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিফ অফ স্টাফ তজাচির ব্রাভারম্যানের আইফোন হ্যাক করেছে। এটা কোনো সাধারণ হ্যাকের ঘটনা নয়। 28 ডিসেম্বর 2025 হান্দালা গ্রুপ এক্সে পোস্ট করে বলেছে, তারা ব্রাভারম্যানের আইফোন 16 প্রো ম্যাক্স হ্যাক করেছে। ব্রাভারম্যান তো নেতানিয়াহুর সবচেয়ে কাছের লোক, গেটকিপার, যিনি প্রধানমন্ত্রীর অফিসের সব সিক্রেট কন্ট্রোল করেন। হ্যাকাররা বলছে, তাদের হাতে এনক্রিপ্টেড চ্যাট, ভিডিও, হিডেন ডিলস, করাপশনের প্রমাণ, অ্যাবিউজ অফ পাওয়ার সব আছে। তারা এটাকে বিবিগেট অপারেশন বলে নাম দিয়েছে, যা নেতানিয়াহুর ইনার সার্কেলের কাতার গেট স্ক্যান্ডালের সাথে জড়িত। ইতিমধ্যে কিছু ভিডিও, কন্ট্যাক্ট লিস্ট, ছবি লিক করেছে, যেখানে ব্রাভারম্যানের ট্রাম্প বাইডেনের সাথে ছবি আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস বলছে, কোনো ব্রিচ পাওয়া যায়নি, ইনভেস্টিগেশন চলছে। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ, ইসরায়েলের লিডারশিপে প্যানিক ছড়ানো। হান্দালা গ্রুপ কারা? রিসার্চাররা বলছেন, এটা ইরানের মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সের সাথে লিঙ্কড। এর আগে তারা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ফোন হ্যাক করেছে, আরও অনেক ইসরায়েলি ইনস্টিটিউশন টার্গেট করেছে। এটা ইরানের সাইবার ডিফেন্সের অংশ, যেখানে তারা শত্রুর দুর্বলতা এক্সপোজ করে। ইরান সাইবার হামলার মাধ্যমে শত্রুকে যেন বলছে, তোমার সিকিউরিটি কোনো কাজের নয়। এই সাইবার অ্যাটাকটা নতুন ব্যাটলফিল্ড খুলে দিয়েছে স্মার্টফোনের ভেতরে। ইসরায়েল তো ভয় পাচ্ছে, কারণ তাদের লিডারদের সিক্রেট এক্সপোজ হলে পলিটিক্যাল স্টর্ম হবে। কাতার গেট স্ক্যান্ডালে নেতানিয়াহুর এইডরা একিউজড, আর এখন এই লিক সেটাকে ওপেনাইজ করছে। ইরান দেখাচ্ছে যে তারা শুধু মিসাইল নয়, সাইবারেও অ্যাডভান্সড। এটা ডিটারেন্স, শত্রুকে বলছে, আক্রমণ করলে তোমারও দুর্বলতা বের হয়ে যাবে। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের এই স্ট্র্যাটেজি স্মার্ট আর সাহসী। এর মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইউরোপের সাথে পূর্ণমাত্রার যুদ্ধে আছি। এটি ইরাকের সাথে 1980-এর যুদ্ধের চেয়েও জটিল, কারণ এখন অর্থনৈতিক, পলিটিক্যাল, কালচারাল, সিকিউরিটি সব ফ্রন্টে চাপ। জুন মাসে শুরু হওয়া 12 দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়, শত্রু হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে। পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়, 2025 সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত হানার ক্ষেত্রে ইরানই শীর্ষে অবস্থান করছে। যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্ব দানকারী দেশ হিসেবে তুলে ধরে।
পারস্য উপসাগরে আবার উত্তেজনা। ইরান কেন একটি তেল ট্যাঙ্কার জব্দ করল? এটা কি শুধু চোরাচালান আটক, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? সম্প্রতি ইরান পারস্য উপসাগরে একটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। এই ট্যাঙ্কারটি ছোট নৌকা থেকে চোরাই জ্বালানি নিয়ে তা বড় জাহাজে সরবরাহ করছিল, যেগুলো উপসাগরের বাইরে কাজ করছিল। এই সন্দেহজনক কার্যকলাপে নজরে আসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌ ইউনিটের। তারা প্রথমে জাহাজটি পর্যবেক্ষণ করে, তারপর ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর ইরানের হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরামানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, এই ট্যাঙ্কার এবং এর প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি রাষ্ট্রের মালিকানায় নেওয়া হবে। এই জ্বালানি ও জাহাজের মূল মূল্য ধরা হয়েছে প্রায় $5 মিলিয়ন বেশি। এখন প্রশ্ন, ইরান কেন এত কঠোর পদক্ষেপ নিচ্ছে? এর উত্তর খুব বাস্তব। ইরানে জ্বালানির দাম অত্যন্ত কম, কারণ সরকার ব্যাপক ভর্তুকি দেয়। কিন্তু পাশের দেশগুলোতে জ্বালানির দাম অনেক বেশি। এই দামের পার্থক্য থেকেই জন্ম নিয়েছে বিশাল চোরাচালান নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলো দেশের ভেতর থেকে জ্বালানি নিয়ে গোপনে বিদেশে বিক্রি করে বিপুল মুনাফা করছে। ইরানের বিচার বিভাগ বলছে, এভাবে চোরাচালান হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে এমন সময়ে যখন ইরান কঠিন অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তাই বিচার বিভাগের প্রধানের নির্দেশে এখন এই চোরাচালান নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। এই অভিযানে জব্দ হওয়া ট্যাঙ্কারে ছিল 16 জন বিদেশি ক্রু সদস্য। তাদের আটক করে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। জাহাজটির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে অনলাইনে কিছু দাবি উঠেছে যে এটি নাকি এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। ইরান সরকার এই দাবি না নিশ্চিত করেছে না অস্বীকার করেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান স্পষ্ট করে বলছে তাদের উপকূলীয় জলসীমা ও দ্বীপগুলো চোরা কারবারিদের জন্য নিরাপদ থাকবে না। এর আগেও নভেম্বর মাসে IRGC একটি ওয়াতেনি পতাকাবাহী জাহাজ জব্দ করেছিল। গালফ অব ওমান ও হরমুজ প্রণালীতেও একাধিক জাহাজ আটক হয়েছে, কারণ হরমুজ প্রণালী শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এখন এই ঘটনাকে আরও বড় প্রেক্ষাপটে দেখতে হবে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি সুপার ট্যাঙ্কার জব্দ করেছে। বেলা 1 নামের সেই জাহাজ নাকি ইরান ও ভেনেজুয়েলার তেল পরিবহনের সঙ্গে যুক্ত ছিল। যদিও জাহাজটি তখন খালি ছিল, তবু যুক্তরাষ্ট্র বলছে এটি আগে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এই জাহাজ ধাওয়ার সময় একবার মার্কিন বাহিনী ব্যর্থ হয়। শেষ পর্যন্ত বহুদিন পর সেটিকে আটক করা হয়। ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া ও চীন সবাই এই ধরনের জব্দকে সমুদ্র দস্যুতা বলে আখ্যা দিয়েছে। ইরানের পার্লামেন্টে 150 জনের বেশি সাংসদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের মতে এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তাহলে আসল ছবি কি? একদিকে ইরান বলছে তারা নিজেদের সম্পদ রক্ষা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিষেধাজ্ঞা কার্যকর করছে। এই টানাপোড়েনে তেল ট্যাঙ্কারগুলো এখন শুধু জাহাজ নয়, এগুলো হয়ে উঠেছে ভূ রাজনৈতিক দাবার ঘুঁটি। মিসাইল আবার হাতে নিয়ে ইরানের জবাব। ইসরায়েলের যুদ্ধ উস্কানি সহ্য করা হবে না। চূড়ান্ত জবাবের মুখে পড়বে ইসরায়েল। নতুন যুদ্ধ ঠেলে দিতে গিয়ে প্রথম সতর্কবার্তা দিল তেহরান। বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে নেতানিয়াহুর ওপর কি বাড়তি সুবিধা পেল ইরান? খামেনি $9.23 বিলিয়ন বরাদ্দ দিলেন। আরও মিসাইল তৈরির জন্য চিন্তায় ইসরায়েল। ইরানকে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমশ কঠোর হুঁশিয়ারির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে গেলেন। পশ্চিমা বিশ্বকে সরাসরি লক্ষ্য করে তিনি যুদ্ধ সংক্রান্ত এক নাটকীয় মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে যা চালাচ্ছে সেটি আসলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ। তার অভিযোগ, ইসলামী প্রজাতন্ত্রকে সব দিক থেকে দুর্বল ও চাপে ফেলতে এই সম্মিলিত প্রচেষ্টা চলছে। পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরান নিয়ে একের পর এক কড়া মন্তব্য করছিলেন। এর ফলে তেহরান ও ইসরায়েলের মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। 24 ডিসেম্বর নেতানিয়াহুর দপ্তর AI দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওটি ইরান ইসরায়েলের সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ যুদ্ধের 6 মাস পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়। ভিডিওতে বিশেষ ধরনের দৃশ্য ব্যবহার করে ইসরায়েলের প্রস্তুতি ও দৃঢ়তার বার্তা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি B-2 স্টেলথ বোমারু বিমানের ককপিটে বসে আছেন। তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দৃশ্যটি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। একই দিনে 24 ডিসেম্বর নেতানিয়াহু বলেন, ইসরায়েল একাধিক কৌশলগত চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তিনি বিশেষভাবে ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুগুলোর একটি হিসেবে চিহ্নিত করেন। এর আগে 22 ডিসেম্বর ইরান বড় আকারের সামরিক মহড়া চালানোর পর নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। খবর অনুযায়ী নেতানিয়াহু ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসতে পারেন।
এই উচ্চ পর্যায়ের বৈঠক ইরান ইস্যুতে ইসরায়েলের পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বলা হচ্ছে, এই বৈঠকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আবার ইরানের ওপর সামরিক হামলা চালাতে রাজি করানোর চেষ্টা করবেন। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি। চমকপ্রদভাবে ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি চমকপ্রদভাবে। ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি আছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। প্রতিবেদন অনুযায়ী 12 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে প্রায় 2000টি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রস্তাবিত 2026 সালের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বেড়েছে। জুনের যুদ্ধের পর সরকার সামরিক ও নিরাপত্তা খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করেছে। বলা হচ্ছে, আগের বছরের তুলনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় প্রায় 145% বেড়েছে। সরকার জানিয়েছে, 2026 সালের জন্য মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় $9.23 বিলিয়ন, যা বাজেট বিলে ব্যবহৃত বর্তমান বিনিময় হার অনুযায়ী হিসাব করা হয়েছে। ইরান সরকার এই বিশাল বাজেট বৃদ্ধিকে প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে, দেশের ভেতরে ও অঞ্চল জুড়ে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতেই এই ব্যয় বাড়ানো হয়েছে। ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশল। ইরান কি আর আমেরিকার প্রধান লক্ষ্য নয়? বিশ্ব রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হয় কে কি বলছে না। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছেন, সেখানে একটি বিষয় চোখে পড়ার মতো। ইরান প্রায় অনুপস্থিত। যে ইরান একসময় ছিল আমেরিকার প্রধান শত্রুদের তালিকার শীর্ষে, সেই ইরানের নাম এবার মাত্র 3 বার উল্লেখ করা হয়েছে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো বার্তা? কি বলছেন বিশেষজ্ঞরা? ইরান বিষয়ক বিশ্লেষক বেহনাম বেন তালেবনু বলেছেন, ট্রাম্প প্রশাসন এখন তাদের জাতীয় স্বার্থের সংজ্ঞা ছোট করে এনেছে। নতুন কৌশলে যুক্তরাষ্ট্রের নজর এখন নিজের ভূখণ্ডের নিরাপত্তা, পশ্চিম গোলার্ধ, চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা, ইউরোপকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য করা। এই তালিকায় ইরান নেই প্রথম সারিতে। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যেখানে ইরান ছিল কেন্দ্রীয় হুমকি, 2025 সালে সেখানে ইরান যেন পিছনের সারিতে। 12 দিনের যুদ্ধের পর হিসাব বদল। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যে সংঘাত হয়েছিল, তাতে আমেরিকাও অল্প সময়ের জন্য জড়িত হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। B-2 স্টেলথ বোমারু বিমান আকাশে ওঠে। ট্রাম্প বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে কর্মসূচি পিছিয়েছে, ধ্বংস হয়নি। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যিই শেষ, নাকি ইরান এখনো খেলায় আছে? ইরান দুর্বল কিন্তু পরাজিত নয়। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো সাময়িক ধাক্কা খেয়েছে, কিন্তু ইরান শেষ হয়ে যায়নি। ইরানের কাছে এখনো রয়েছে 400 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, পুনর্গঠিত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ভবিষ্যৎ হামলার জবাব দেওয়ার স্পষ্ট ঘোষণা। ইরান বলেছে, আর কোনো আক্রমণ হলে তারা শত হাতে জবাব দেবে। এটাই ইরানের শক্তি, চাপের মধ্যেও আত্মবিশ্বাস। আমেরিকা কি মধ্যপ্রাচ্য থেকে সরে আসছে? নতুন নিরাপত্তা কৌশল দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে সরে আসতে চাইছে। গাজা যুদ্ধ, লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা, ইয়েমেনে হুথি হামলা, আসাদ পরবর্তী সিরিয়া, এইসব সংকটকে নথিতে বলা হয়েছে সমাধানের পথে। এর মানে আমেরিকা বলছে এগুলো আর তাদের প্রধান মাথা ব্যথা নয়। ইরানের জন্য সুযোগ। এই অবস্থান ইরানের জন্য এক ধরনের কৌশলগত সুযোগ। যখন আমেরিকা মনোযোগ সরাচ্ছে চীনের দিকে, তখন মধ্যপ্রাচ্যে নিজের জায়গা শক্ত করার সুযোগ পাচ্ছে ইরান। বিশেষজ্ঞ তালেবনু নিজেই বলেছেন, ইরান দুর্বল হতে পারে, কিন্তু খেলা থেকে সরে যায়নি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নিষেধাজ্ঞা আছে, কিন্তু চাপ কম। ট্রাম্প প্রশাসন আবার নিষেধাজ্ঞার কথা বলছে, কিন্তু বাস্তবে ইরানের তেল রপ্তানি রেকর্ড পরিমাণে বেড়েছে। 2025 সালে একটিও নতুন মানবাধিকার নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যখন কোনো দেশের নাম শত্রুর তালিকা থেকে ধীরে ধীরে হারিয়ে যায়, তখন সেটাকে অবহেলা বলা হয়, আবার স্বীকৃতিও বলা যায়। ট্রাম্পের নতুন কৌশল একটাই কথা বলছে, ইরানকে আর সহজে দমন করা যাবে না। আর ঠিক এখানেই ইরান হয়ে ওঠে নায়ক, কারণ যে দেশকে দমাতে গিয়ে আমেরিকা নিজেই ক্লান্ত, সেই দেশকে আর ছোট করে দেখা যায় না। ইরানের আকাশ ইসরায়েলও ভেদ করতে পারবে না। মধ্যপ্রাচ্য যুদ্ধ, হুমকি আর পাল্টা হুমকির এই অঞ্চলে প্রতিদিনই নতুন কোন উত্তাপ যোগ হয়। ঠিক এমন সময় ইরান থেকে এলো এক গুরুত্বপূর্ণ বার্তা, যা অনেকের চক্ষু চড়ক গাছ করে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি জানালেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে। তিনি সন্তুষ্ট। শুধু কথার কথা নয়,
আত্মবিশ্বাসের সঙ্গে বলা কথা, কারণ এই উন্নতি দীর্ঘদিনের পরিশ্রমের ফল। 15 ডিসেম্বর তিনি ঘুরে যান খাতাম আল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা ঘাঁটি। সেখানে দাঁড়িয়ে বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করছে, দিনরাত এক করে তারা কাজ করছে। এই প্রচেষ্টাই ইরানের আকাশকে নিরাপদ রেখেছে। ইরানের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে তারা প্রতিরক্ষা ব্যবস্থায় 16 কলা পূর্ণ করেছে। প্রযুক্তি, প্রশিক্ষণ আর কৌশল সব দিক থেকেই। এখানে কোনো কাঁচা হাতের কাজ হয়নি। বিজ্ঞানী, গবেষক, সেনা কমান্ডার আর প্রতিরক্ষা শিল্প সবাই মিলে এক মণিকাঞ্চন যোগ তৈরি করেছে। এই বক্তব্য এমন সময় এলো যখন জুন মাসে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটে। সেই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ছিল একেবারে অন্ধের যষ্টি। তারা বহু হামলা প্রতিহত করেছে। যদিও এই লড়াইয়ে কয়েকজন প্রতিরক্ষা সদস্য শহীদ হন, অনেকে আহত হন, তবু ইরান পিছিয়ে যায়নি, কারণ ইরানের শক্তি ক্ষণস্থায়ী নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল কয়েকটি হামলাতেই ইরান ঘাটের মরা হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তাদের জন্য গুড়ে বালি হয়ে দাঁড়ায়। ইরান দেখিয়ে দেয় তারা সহজে ভাঙে না। মুসাবি পরিষ্কার করে বলেন, বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা ইরানের অগ্রাধিকার। এটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা। সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একসঙ্গে কাজ করছে। সবাই অন্ধ অনুকরণ করছে না, বরং নিজেদের কৌশল তৈরি করছে। একই দিনে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, ইরান এমন প্রযুক্তি তৈরি করছে যা শত্রুদের জন্য স্পষ্ট বার্তা। এই প্রযুক্তি কেবল প্রতিরক্ষা নয়, এটি ভীতি প্রদর্শনের শক্তি। তার ভাষায়, ইরানের প্রতিটি অর্জন সীমান্ত ছাড়িয়ে যায়। নিপীড়িত দেশগুলোর জন্য এটি আশার আলো। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো চায় ইরানের স্বাধীনতা নষ্ট করতে, কিন্তু ইরান কোনো নিশ্চুপ বসে থাকবে না। তারা নিজেরাই হাল ধরেছে। গবেষকদের পথে বাধা সরানো হচ্ছে, যেন উন্নয়ন থেমে না যায়। ইরান জানে ইসরায়েলের সঙ্গে এই অহিনুকুল শত্রুতা নতুন নয়, কিন্তু সরাসরি যুদ্ধ নয়। ইরান চলে রয়ে শুয়ে, ধীরে, ঠান্ডা মাথায়, কিন্তু কার্যকরভাবে। যেখানে অন্যরা মেজাজ হারায়, সেখানে ইরান হিসাব কষে এগোয়। সব মিলিয়ে বলা যায়, ইরানের বিমান প্রতিরক্ষা আজ আর কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়। আর এই বাস্তবতাই মধ্যপ্রাচ্যের এই খণ্ড প্রলয়ে ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে।